বন্ধুরা, আজকের গল্প আপনাদের এমন এক ঠিকানায় নিয়ে যাবে যেখানে আভিজাত্যের অহংকার এক ভয়ঙ্কর ঝড়ের গর্জনে নিমেষে মিলিয়ে যায়। একদিকে আছে শহরের সবচেয়ে প্রতাপশালী কিন্তু আপন মানুষদের বিশ্বাসঘাতকতায় সর্বশান্ত হওয়া অরিন্দম, যে প্রতারণার আগুনে পুড়ে নিজের জীবনটাই শেষ করে দিতে চেয়েছিল। আর অন্যদিকে আছে সুন্দরবনের গহীন মোহনায় মধু সংগ্রহ করা এক অভাবী কিন্তু লড়াকু মানুষ জালাল। যখন অর্থের লোভে অন্ধ হয়ে থাকা ভাড়াটে জলদস্যুরা জালালের ভাসমান নৌকায় আর মাচায় হামলা চালায়, তখন এমন এক রোমহর্ষক রাতের জন্ম হয় যা শুনলে আপনাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। টাকার নেশায় মত্ত থাকা পশুদের হাত থেকে কি এক সাধারণ বনজীবী একজন অপরিচিত মানুষকে রক্ষা করতে পারবে? এই গল্পটি অত্যন্ত হৃদয়বিদারক এবং একই সাথে উত্তেজনায় ভরপুর, তাই একটুও না এড়িয়ে পুরোটা শুনবেন। আকাশে তখন কালচে নীল মেঘের এমন এক প্রলয়ঙ্করী রূপ, যেন শতাব্দীর সমস্ত ক্ষোভ আজ এই বঙ্গোপসাগরের বুক চিরে আছড়ে পড়বে। দম্পা বাতাসে এমন এক ধারালো আক্রোশ ছিল, যা শুধু চামড়া নয়, যেন সরাসরি হাড়ের ভেতর গিয়ে কাঁপন ধরাচ্ছিল। উত্তাল নদীর ঢেউগুলো ম্যানগ্রোভের শ্বাসমূলের সাথে এমন হিংস্রভাবে আছড়ে পড়ছিল, যেন কেউ তার সর্বস্ব হারানোর বেদনায় বুক চাপড়াচ্ছে। এই ভয়ঙ্কর আর দুর্যোগপূর্ণ সন্ধ্যায় মাঝ নদীতে ভাসমান একটি ছোট নৌকার ওপর একজন পুরুষ বসেছিল। সে হল অরিন্দম, দেশের অন্যতম শীর্ষ এক প্রযুক্তি কোম্পানির মালিক, সবচেয়ে বুদ্ধিমান আর প্রভাবশালী ব্যক্তি, যার একটা ইশারায় কোটি টাকার বিনিয়োগ এদিক ওদিক হয়ে যেত, যার চারপাশে সবসময় তোষামোদকারীদের ভিড় লেগে থাকত। কিন্তু আজ তার সেই ব্যাংক ব্যালেন্স, সেই কাঁচের ঘেরা শীতাতপ নিয়ন্ত্রিত অফিস, সেই দামি স্যুট কিছুই তাকে সান্ত্বনা দিতে পারছিল না। আজ সে নিদারুণভাবে একা ছিল, পরাজিত হয়েছিল এবং ভেতর থেকে এতটা দুমড়ে মুছড়ে গিয়েছিল যে তার কাছে চোখের পাতা খোলা রাখাও একটা অসহ্য যন্ত্রণা বলে মনে হচ্ছিল। তার গায়ে থাকা সিল্কের শার্ট বৃষ্টির জলে লেপ্টে গিয়েছিল, আর তার চোখ থেকে গড়িয়ে পড়া জল নদীর নোনা জলের সাথে মিশে এক হয়ে যাচ্ছিল। অরিন্দমের পৃথিবী সবসময় এমন হতাশায় ঘেরা ছিল না। মাত্র কয়েক সপ্তাহ আগেও তার জীবন ছিল সাফল্যের এক নিখুঁত ছবি। তার স্ত্রী রিনাকে সে অন্ধের মতো ভালোবাসত, আর তার ছোটবেলার বন্ধু ও ব্যবসার অংশীদার সুবীরকে সে নিজের ভাইয়ের চেয়েও বেশি বিশ্বাস করত। তাদের জীবন ছিল এক স্বপ্নের মতো। কিন্তু তারপর সেই সাজানো বাগানে বিষাক্ত সাপের প্রবেশ ঘটল। একদিন অরিন্দমের বিরুদ্ধে কোম্পানির টাকা পাচারের এক বিশাল ভুয়া অভিযোগ ওঠে। মিডিয়া থেকে শুরু করে প্রশাসন সবাই তাকে অপরাধী বানাতে উঠে পড়ে লাগে। অরিন্দম প্রথমে ভেবেছিল এটা কোনো ষড়যন্ত্র, সে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু আসল সত্যিটা যেদিন তার সামনে এলো, সেদিন তার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। যাদের সে নিজের জীবনের সবচেয়ে বড় সম্পদ মনে করত, সেই রিনা আর সুবীর মিলেই এই পুরো ফাঁদ পেতেছিল। সুবীরের নজর ছিল কোম্পানির পুরো মালিকানার উপর, আর রিনার লোভ ছিল অঢেল সম্পদের উপর। তারা দুজনে গোপনে হাত মিলিয়েছিল। অরিন্দমের স্বাক্ষর জাল করে ভুয়া অ্যাকাউন্ট খুলে তারা সমস্ত দায় অরিন্দমের ঘাড়ে চাপিয়ে দিয়েছিল। যেদিন রাতে অরিন্দম নিজের শোবার ঘরের রিনা আর সুবীরের কথোপকথন নিজের কানে শুনল, সেদিন তার বুঝতে বাকি রইল না যে তার নিজের বলতে আর কেউ নেই। যাদের সে ভালোবাসত, আজ তারাই তার সবচেয়ে বড় জল্লাদ হয়ে দাঁড়িয়েছে। পুলিশ তাকে খুঁজছিল, আর সুবীরের ভাড়া করা গুন্ডারা তাকে চিরতরে ঘুম করে দেওয়ার জন্য তার পিছু নিয়েছিল। অপমান, বিশ্বাসঘাতকতা আর আপন মানুষদের এই নিষ্ঠুর ধোঁকা তাকে এতটাই মানসিকভাবে পঙ্গু করে দিয়েছিল যে তার মনে হল এই কলঙ্কিত জীবন নিয়ে পালিয়ে বেড়ানোর চেয়ে এই উত্তাল নদীর বুকেই নিজের সমস্ত অস্তিত্ব বিলীন করে দেওয়া অনেক বেশি শান্তির। সে লুকিয়ে একটা জেলে নৌকায় করে লোকালয় ছাড়িয়ে এই গহীন সুন্দরবনের মোহনায় চলে এসেছিল। নৌকার গলুইয়ে বসে অরিন্দম সামনে সেই উন্মত্ত নদীর দিকে তাকাল। জলের গর্জন কানের পর্দা ফাটিয়ে দিচ্ছিল। সে নিজের চোখ বন্ধ করল, আর একবার তার সেই সাজানো সংসারের কথা মনে করল। তার কানে শুধু রিনার সেই বিশ্বাসঘাতকতার হাসির আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। সে এক দীর্ঘশ্বাস ফেলল, মনে মনে নিজের নিয়তিকে অভিশাপ দিল, এবং পরের মুহূর্তেই সে নৌকা থেকে সেই ভয়ঙ্কর জলের বুকে ঝাঁপ দিল। নদীর স্রোত এতটাই পাগলপাড়া ছিল, আর জল এতটাই ঘোলাটে আর ভয়ঙ্কর ছিল যে সেখানে কোনো মানুষের বেঁচে থাকাটা আক্ষরিক অর্থেই অসম্ভব ছিল। নদীর শক্তিশালী ঘূর্ণি তাকে মুহূর্তের মধ্যে নিজের গহ্বরে টেনে নিতে শুরু করল। অরিন্দম হাত পা নেড়ে বাঁচার কোনো চেষ্টাই করল না। সে শুধু নিজেকে সেই শীতল আর অন্ধকার মৃত্যুর হাতে সঁপে দিল।
সেই মোহনা থেকে কিছুটা দূরে নদীর বাঁকে একটা ছোট খাড়ি ছিল। সেখানে জালাল নামের এক মাঝবয়সী বনজীবী তার ছোট নৌকাটিকে ঝড়ের হাত থেকে বাঁচানোর জন্য শক্ত করে গাছের শেকড়ের সাথে বাঁধছিল। জালালের জীবনে কোনো দিন সুখের ছোঁয়া লাগেনি। জঙ্গল আর নদীই ছিল তার বাপ-মা। ছোটবেলা থেকেই সে এই গোলপাতা, গড়ান গাছ আর বাঘ কুমিরের সাথে লড়াই করে বড় হয়েছে। তার পুরো দুনিয়া বলতে ছিল তার ওই ছোট ডিঙি নৌকাটা আর মধু সংগ্রহের কয়েকটা হাড়ি। সারাদিন জঙ্গলে ঘুরে মধু জোগাড় করত আর রাতে নৌকার ছইয়ের নিচে শুয়ে আধপেটা খেয়ে ঘুমিয়ে পড়ত। তার কাছে টাকা পয়সার কোনো অহংকার ছিল না, কিন্তু তার বুকে ছিল একজন সাচ্চা আর নির্ভীক মানুষের হৃদয়। হঠাৎ তীব্র বাতাসের শোঁসো শব্দের মাঝে জালালের চোখে পড়ল নদীর মাঝখানে একটা কালো ছায়ার মতো কিছু একটা ডুবে যাচ্ছে আর ভাসছে। জালালের হাত থমকে গেল। সে জঙ্গলের বিপদের গন্ধ খুব ভালো চিনত। তার বুঝতে দেরি হলো না যে কেউ এই ঝড়ের রাতে নদীতে তলিয়ে যাচ্ছে। সে নিজের নৌকার দড়িটা ফেলেই নদীর পাড়ের দিকে পাগলের মতো ছুটল। কাদা আর শ্বাসমূলে তার পা কেটে যাচ্ছিল, কিন্তু সে সেদিকে ভ্রুক্ষেপ করল না। পাড়ে পৌঁছতেই বিদ্যুতের ঝলকানিতে সে পরিষ্কার দেখতে পেল একটা মানুষ স্রোতের টানে ভেসে যাচ্ছে। জালাল এক মুহূর্তও সময় নষ্ট করল না। সে নিজের গামছাটা কোমরে শক্ত করে বাঁধল আর সেই রাক্ষসে নদীর বুকে ঝাঁপিয়ে পড়ল। নদীর ঢেউ যেন তাকে আছড়ে ফেলতে চাইছিল। কুমিরের ভয়, ঘূর্ণির ভয় সব কিছুকে তোয়াক্কা না করে জালাল ছোটবেলা থেকে শেখা সাঁতারের সমস্ত কৌশল কাজে লাগাল। নিজের শরীরের শেষ বিন্দু শক্তি দিয়ে সে ঢেউগুলো কেটে অরিন্দমের দিকে এগোতে লাগল। অরিন্দম তখন প্রায় পুরোপুরি জ্ঞান হারিয়ে জলের নিচে চলে গিয়েছিল। তার ফুসফুস জলে ভরে আসছিল। জালাল ডুব দিয়ে অন্ধকারে হাতড়ে অরিন্দমের জামার কলার শক্ত করে ধরল এবং তাকে এক ঝটকায় জলের ওপরে নিয়ে এলো। স্রোত তাদের দুজনকেই ভাসিয়ে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছিল। জলের নিচে থাকা গাছের ডালপালায় ঘষা লেগে জালালের শরীর ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল, কিন্তু সে অরিন্দমকে ছাড়ল না। এক হাতে ওই ভারী শরীরটা টেনে আর অন্য হাতে জলের সাথে যুদ্ধ করে সে ধীরে ধীরে তীরের দিকে আসতে লাগল। প্রতিটি সেকেন্ড যেন জমের সাথে পাঞ্জা লড়ার মতো ছিল। এক দীর্ঘ আর হাড় ভাঙা খাটুনির পর জালাল অরিন্দমকে টেনে কাদার ওপর তুলতে সক্ষম হল। সে অরিন্দমকে পাড়ে শুইয়ে দিয়ে নিজেও দীর্ঘশ্বাস ছাড়তে ছাড়তে কাদায় লুটিয়ে পড়ল। অরিন্দমের দেহে প্রাণের কোনো স্পন্দন ছিল না, তার শরীর ফ্যাকাশে হয়ে গিয়েছিল। জালাল বুঝতে পারল দেরি করলে লোকটা বাঁচবে না। সে অরিন্দমের বুকে দুই হাত দিয়ে সজোরে চাপ দিতে শুরু করল। ক্রমাগত চাপ দেওয়ার পর হঠাৎ অরিন্দমের মুখ দিয়ে হুড় করে প্রচুর জল বেরিয়ে এলো আর সে বিকট শব্দ করে কাঁচতে শুরু করল। তার বন্ধ হয়ে যাওয়া শ্বাসযন্ত্র আবার কাজ করতে শুরু করেছিল। জালাল স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে দেখল লোকটা শীতে আর আতঙ্কে থরথর করে কাঁপছে। জালাল দেরি না করে অরিন্দমকে নিজের কাঁধে তুলে নিল আর বনের ভেতরে থাকা তার অস্থায়ী উঁচু মাচার দিকে এগোতে লাগল। কাদা আর অন্ধকারের বুক চিরে জালাল যখন তার মাচায় পৌঁছল, তখন ঝড় কিছুটা কমেছে। বাঁশ আর গোলপাতা দিয়ে তৈরি সেই মাচায় বিলাসিতার কোনো চিহ্ন ছিল না। এক কোণে মাটির একটা ছোট পাত্রে আগুন জ্বালানোর ব্যবস্থা ছিল, আর অন্য কোণে একটা ছেঁড়া কাঁথা রাখা ছিল। জালাল অরিন্দমকে সেই কাঁথার ওপর শুইয়ে দিল। শীতে অরিন্দমের দাঁতে দাঁত বাড়ি খাচ্ছিল। জালাল দ্রুত কিছু শুকনো ডালপালা দিয়ে আগুন জ্বালাল। আগুনের উষ্ণতায় সেই স্যাঁতস্যাঁতে মাচায় একটু প্রাণের ছোঁয়া লাগল। জালাল একটা অ্যালুমিনিয়ামের বাটিতে নদীর জল ফুটিয়ে তাতে কিছুটা খাঁটি মধু আর বুনো লতাপাতা দিয়ে একটা গরম পানীয় তৈরি করল। বেশ কিছুক্ষণ পর আগুনের আঁচে অরিন্দমের জ্ঞান পুরোপুরি ফিরে এলো। সে চোখ খুলেই সামনে আগুন আর এক মুখ ভর্তি দাড়িওয়ালা ছেঁড়া কাপড় পরা অচেনা মানুষকে দেখে চমকে উঠল। সে আতঙ্কে পেছনের দিকে সরে যেতে চাইল। তার মনে হল সুবীরের পাঠানো খুনিরা বোধহয় তাকে ধরে ফেলেছে। কিন্তু জালাল খুব শান্ত আর মায়াবী গলায় বলল, ভয় পাইও না বাবু, তুমি এখন বিপদমুক্ত। আমি তোমারে নদী থেকে তুইলা আনছি, এই গরম জলটুক খাইয়া নাও। গায়ে শীত আর বেদনা কইমা যাইব। অরিন্দম কাঁপতে থাকা হাতে সেই এবড়ো খেবড়ো বাটিটা ধরল। গরম জলের প্রথম চুমুকটা গলা দিয়ে নামতেই তার মনে হল শরীরের শিরায় শিরায় জমে যাওয়া রক্তগুলো আবার বইতে শুরু করেছে। সে অবাক হয়ে জালালের দিকে তাকাল। লোকটার সারা গায়ে আঁচড়ের দাগ, যেখান থেকে তখনও রক্ত চুঁইয়ে পড়ছিল। একদিকে ছিল তার সেই পরিচিত দুনিয়ার মানুষগুলো, যারা তার জীবনের সব আলো কেড়ে নিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল,
আর অন্যদিকে এই অপরিচিত গরিব বনজীবী যে নিজের জীবনের পরোয়া না করে তাকে যমদূতের হাত থেকে ছিনিয়ে এনেছে। অরিন্দমের দু চোখ বেয়ে অঝরে জল ঝরতে শুরু করল। এই জল কোনো শারীরিক কষ্টের ছিল না, এই জল ছিল চূড়ান্ত অসহায়তার আর চরম হতাশার। সে ফুপিয়ে কেঁদে উঠে জালালকে বলল, কেন বাঁচালে আমাকে? আমাকে ওই জলের তলায় মরে যেতে দিলে না কেন? আমার আর কেউ নেই, কিচ্ছু নেই। আমার নিজের স্ত্রী, নিজের বন্ধু আমাকে শেষ করে দিয়েছে। আমার সারা জীবনের কষ্টার্জিত সম্মান তারা ধুলোয় মিশিয়ে দিয়েছে। আমি তো এখন একটা জ্যান্ত লাশ। আমার বেঁচে থেকে কি লাভ? জালাল চুপচাপ বসে তার কথাগুলো শুনল। সেই শহরের বড়লোকদের জটিল হিসাব নিকাশ আর প্রতারণার কিছুই বুঝত না। সে আগুনে আরও দুটো কাঠ গুজে দিয়ে খুব ধীর অথচ গম্ভীর গলায় বলল, আমি মুখ্যু সূক্ষ্ম মানুষ বাবু, ওইসব প্যাঁচ গোজ আমি বুঝি না। তয় এইটা খুব ভালো কইরা বুঝি, এই জানতা ওপরওয়ালার দেওয়া সবচেয়ে দামি জিনিস। এইটারে এমনে জলে ভাসায় দেওন যায় না। দুঃখ কষ্ট কার নাই ক? আমার দিকে চাও। আমার বউ পোলাপান কেউ নাই। এই বাঘ সাপের জঙ্গলেই আমার দিন কাটে। কতদিন পেটে দানাপানি পড়ে না তার হিসেব নাই, কিন্তু আমি তো কোনোদিন হার মানি নাই। যতক্ষণ বুকের ভেতর শ্বাস চলতাছে ততক্ষণ লড়তে হইব। ভাইজা গেলে কিচ্ছু হয় না, কষ্ট খালি বাড়ে। জালালের সেই সহজ সরল অমার্জিত কিন্তু জীবনের চরম সত্য কথাগুলো অরিন্দমের বুকে হাতুড়ির মতো আঘাত করল। দেশের সবচেয়ে তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী, কোটিপতি এক ব্যবসায়ী আজ এই সামান্য এক মধু সংগ্রহকারীর সামনে নিজেকে কতটা ক্ষুব্ধ আর তুচ্ছ অনুভব করছিল। জীবনের প্রথমবার সে বুঝতে পারল হার মেনে নিয়ে সে কাপুরুষের মতো কাজ করেছে। এই ভাঙা মাচার ওপর ছেঁড়া কাঁথায় বসে সে যে আপনত্ব আর নিরাপত্তা অনুভব করছিল তা সে তার প্যান্ট হাউসের বিলাসবহুল বিছানায়ও কখনো পায়নি। দুজনের মাঝে এক দীর্ঘ নিস্তব্ধতা নেমে এলো। শুধু বাইরে বাতাসের গোঙানি আর ভেতরে আগুনের শব্দ শোনা যাচ্ছিল। কিন্তু এই সাময়িক প্রশান্তি বেশিদিন টিকল না। তারা ঘুণাক্ষরেও টের পায়নি যে যমদূত তখনও তাদের পিছু ছাড়েনি। শহরে সুবীর যখন জানতে পেরেছিল যে অরিন্দম পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়েছে, তখন সে শান্তিতে ঘুমোতে পারেনি। অরিন্দমের কাছে এমন কিছু ডিজিটাল প্রমাণ আর পাসওয়ার্ড ছিল যা সুবীরের জালিয়াতি ফাঁস করে দিতে পারত। তাই সে তার সবচেয়ে নিষ্ঠুর এবং পেশাদার 4 জন জলদস্যুকে অরিন্দমের পিছু নিয়েছিল। এদের সর্দার ছিল কাসেম, যার নামে ওই অঞ্চলে সবাই ভয়ে কাঁপত। সেই 4 জন সশস্ত্র জলদস্যু স্পিডবোটে করে অরিন্দমের ফেলে যাওয়া নৌকার সূত্র ধরে এই দুর্গম ম্যানগ্রোভের খাড়ি পর্যন্ত এসে পৌঁছেছিল। রাতের অন্ধকার তখন আরও জমাট বেঁধেছে। জঙ্গলে এমন এক অস্বস্তিকর নীরবতা ছেয়ে গিয়েছিল, যেন প্রকৃতি নিজেও দম বন্ধ করে কোনো ভয়ঙ্কর ঘটনার জন্য অপেক্ষা করছে। হঠাৎ মাচার নিচে জালালের পোষা কুকুর বাঘা খুব তীক্ষ্ণ আর রাগান্বিত স্বরে ডাকতে শুরু করল। বাঘার গলার আওয়াজে এক অদ্ভুত সতর্কতা ছিল। এই ডাক শুনেই জালালের কান খাড়া হয়ে গেল। বনের প্রতিটি ইশারা তার নখদর্পণে। সে সাথে সাথে বুঝে গেল যে জঙ্গলে বাইরের লোক ঢুকেছে এবং বিপদ একদম শিয়রে। জালাল দ্রুত অরিন্দমকে ইশারায় চুপ থাকতে বলল আর নিজে নিঃশব্দে উঠে মাচার তক্তায় থাকা একটা ছোট ফুটো দিয়ে নিচে উকি মারল। নিচের দৃশ্য দেখে জালালের বুকের রক্ত হিম হয়ে এল। 4 জন সন্ডামার্কা হিংস্র চেহারার লোক, যাদের চোখে মুখে খুনের নেশা চকচক করছে, তারা ধীরে ধীরে মাচার দিকেই এগিয়ে আসছে। তাদের হাতে ধারালো রামদা, ভারী লোহার রড আর একজনের হাতে একনলা বন্দুক। তারা খুব সতর্কতার সাথে পা ফেলে এগোচ্ছিল। অরিন্দমও জালালের মুখের রেখা দেখে বিপদের আঁচ পেয়েছিল। সে গুড়ি মেরে জালালের পাশে এলো এবং ফুটো দিয়ে নিচে টাকাতেই তার হৃৎপিণ্ড যেন থেমে গেল। সে সাথে সাথে চিনে ফেলল এদের। এরা সুবীরের পাঠানো লোক। অরিন্দম ভয়ে থরথর করে কাঁপতে লাগল। তার শরীর দিয়ে ঠান্ডা ঘাম বেরোতে শুরু করল। সে জালালের হাত শক্ত করে খামচে ধরে ফিসফিস করে কাঁদতে কাঁদতে বলল, জালাল ভাই, এরা আমাকে খুন করতে এসেছে। এরা খুব ভয়ঙ্কর মানুষ। এরা কাউকে জ্যান্ত রাখবে না। তুমি আমাকে এখানে ফেলে রেখে জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে যাও। আমি চাই না আমার জন্য তোমার মতো একজন ভালো মানুষের প্রাণ যাক। তুমি পালাও, আমাকে আমার কপালে যা আছে তাই মেনে নিতে দাও। কিন্তু জালালের চোখে তখন ভয়ের লেশমাত্র ছিল না। সেখানে জ্বলে উঠেছিল প্রতিরোধের এক তীব্র আগুন। সে অরিন্দমের চোখের দিকে সরাসরি তাকিয়ে এক ইস্পাত কঠিন গলায় বলল, যেই লোকটার হাত ধইরা জমের দুয়ার থেকে ফিরায় আনছি, তারা এখন এই কুত্তাগুলার সামনে মরতে কেমনে দেই? আমি ভীরু না যে ডরায়া পলায়া যামু। তুমি এই কোনায় চুপচাপ বইসা থাকবা, যাই হইয়া যাক, বাইরে আসবা না।
জালাল মাচার এক কোণায় রাখা তার ভারী কাটকাটার কোড়ালটা হাতে তুলে নিল। এটা দিয়ে সে কত শত শক্ত গাছের গুড়ি চিড়েছে তার কোনো হিসাব নেই। সে মাচার দরজাটা ভেতর থেকে শক্ত করে আটকে দিল এবং কুড়ালটা 2 হাতে শক্ত করে চেপে ধরল। তার শ্বাস দ্রুত চলছিল, মাংসপেশিগুলো ফুলে উঠেছিল, কিন্তু চোখে ছিল মৃত্যুর সাথে লড়াই করার এক অদম্য স্পৃহা। ততক্ষণে বাইরে থেকে কাশেমের কর্কশ আর ভয়ঙ্কর গলার আওয়াজ ভেসে এলো। সে চেঁচিয়ে বলল, ওই মাচাওয়ালা, ভালোয় ভালোয় দরজা খোল, নইলে এই মাচা শুদ্ধা তোরে পুরাইয়া ছাই করুম। আমরা জানি শহরের ওই লোকটা তোর কাছেই লুকাইয়া আছে। ওরে চুপচাপ আমাগো হাতে তুইলা দে আর নিজের জান নিয়া বাইচা যা। তোর লগে আমাগো কোনো শত্রুতা নাই। জালাল টু শব্দটিও করল না, সে মূর্তির মতো দাঁড়িয়ে রইল। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে কাশেমের রাগ মাথায় চড়ে গেল। সে তার দলের সবচেয়ে শক্তিশালী লোকটাকে দরজা ভাঙার নির্দেশ দিল। সেই জলদস্যুটা কয়েক পা পিছিয়ে এসে তার ভারী বুট জুতো দিয়ে দরজায় এক প্রচণ্ড জোরে লাথি কষাল। বাঁশ আর কাঠের তৈরি দুর্বল দরজাটা সেই পৈশাচিক আঘাত সহ্য করতে পারল না। এক আঘাতেই সেটা মর্মর শব্দ করে ভেঙে মাচার ভেতর ছিটকে পড়ল। দরজা ভাঙার সাথে সাথেই সেই 4 জন খুনি মাচার ভেতর প্রবেশ করল। আগুনের আলোয় তারা দেখল অরিন্দম এক কোণায় ভয়ে জড়সড় হয়ে বসে আছে। কাশেমের ঠোঁটে এক বিকৃত আর শয়তানি হাসি ফুটে উঠল। তার মনে হল কাজটা খুব সহজেই হাসিল হয়ে গেছে এবং এবার সে সুবীরের কাছ থেকে মোটা অঙ্কের টাকা পাবে। কাশেম নিজের বন্দুকটা কোমরে গুজে এগিয়ে গিয়ে অরিন্দমের কলার ধরার জন্য হাত বাড়াল, কিন্তু তার নোংরা হাত অরিন্দমকে স্পর্শ করার আগেই জালালের হাতের ভারী কুড়ালটা বাতাস কেটে সোজা কাশেমের বাড়ানো হাতের কবজিতে এসে তীব্র বেগে পড়ল। হাড় ভাঙা আর মাংস কাটার এক বিভৎস আওয়াজ মাচায় প্রতিধ্বনিত হল। কাশেম যন্ত্রণায় পশুর মতো আর্তনাদ করে পেছনের দিকে ছিটকে পড়ল। তার হাতটা প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল আর ফিনকি দিয়ে রক্ত ছুটছিল। এই দৃশ্য দেখে বাকি 3 জন জলদস্যু ক্ষোভে উন্মত্ত হয়ে গেল। তারা বিশ্বাসই করতে পারছিল না যে একজন সাধারণ বনজীবী তাদের সর্দারের এই হাল করেছে। তারা 3 জন একসাথে অশ্রাব্য গালিগালাজ করতে করতে তাদের অস্ত্র নিয়ে জালালের ওপর ঝাঁপিয়ে পড়ল। সেই ছোট মাচার ভেতর শুরু হলো এক ভয়ঙ্কর আর রক্তক্ষয়ী প্রলয়। জালালের হাতে শুধু একটা কুড়াল আর ওদের হাতে নানা ধরনের অস্ত্র। একজন জলদস্যু তার লোহার ভারী রড দিয়ে জালালের মাথা লক্ষ্য করে আঘাত করল, কিন্তু জঙ্গল জালালকে চিতাবাঘের মতো ক্ষিপ্রতা শিখিয়েছিল। সে বিদ্যুৎ গতিতে নিচে বসে নিজেকে বাঁচাল, আর পরক্ষণেই তার কুড়ালের পেছনের অংশ দিয়ে সেই গুন্ডার হাঁটুতে এক মারাত্মক আঘাত করল। হাঁটুর হাড় চুরমার হয়ে যাওয়ার শব্দ হল, আর লোকটা বিকট চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। কিন্তু ঠিক সেই মুহূর্তে তৃতীয় জলদস্যুটা পেছন থেকে এসে জালালের পিঠা এক প্রচণ্ড লাথি কষাল। ভারসাম্য হারিয়ে জালাল জ্বলন্ত আগুনের কুণ্ডলির কাছে গিয়ে পড়ল। সে নিজেকে সামলে ওঠার আগেই চতুর্থ গুন্ডাটা তার ধারালো রামদা দিয়ে জালালের কাঁধের ওপর সর্বশক্তি দিয়ে কোপ বসাল। রামদার ধারালো ফলা জালালের মাংস চিরে একদম হাড় পর্যন্ত পৌঁছে গেল। রক্তের ফোয়ারা ছুটে জালালের ছেঁড়া জামা মুহূর্তের মধ্যে লাল হয়ে গেল। জালালের মুখ দিয়ে যন্ত্রণার এক তীব্র গোঙানি বেরিয়ে এলো এবং সে মাটিতে লুটিয়ে পড়ল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে অরিন্দম, যে এতক্ষণ আতঙ্কে পাথর হয়ে কোণায় বসেছিল, তার ভেতরের সমস্ত ভয় হঠাৎ এক ভয়ঙ্কর ক্রোধে পরিণত হল। যে মানুষটা কয়েক ঘন্টা আগে নিজের জীবনের মায়া ত্যাগ করে তাকে বাঁচিয়েছে, যে তার রক্তের কেউ নয়, সে আজ শুধু তাকে রক্ষা করার জন্য নিজের জীবন বিলিয়ে দিচ্ছে। অরিন্দমের পক্ষে আর কাপুরুষের মতো বসে থাকা সম্ভব ছিল না। তার ভেতরের সমস্ত হতাশা আর ভয় কর্পূরের মতো উড়ে গেল। সে লাফ দিয়ে উঠে দাঁড়াল এবং মাচার মেঝেতে পড়ে থাকা একটা ভারী আর লম্বা বাঁশের লাঠি, যার মাথায় লোহার চোখা ফলা লাগানো ছিল, সেটা 2 হাতে তুলে নিল। তার শরীরে তখন কোনো ভয় কাজ করছিল না। সে পাগলের মতো ছুটে এসে ওই লোহার ফলাটা সোজা সেই গুন্ডার পেটে ঢুকিয়ে দিল, যে জালালকে রামদা দিয়ে কুপিয়েছিল। লোকটার পেট ফুঁড়ে রক্ত বেরিয়ে এলো, আর সে আর্তনাদ করে মেঝেতে লুটিয়ে পড়ল। অরিন্দমের এই অভাবনীয় রূপ আর আক্রমণ দেখে আহত জালালের শরীরে যেন এক নতুন বিদ্যুতের সঞ্চার হল। কাঁধের সেই অসহ্য যন্ত্রণা আর ফিনকি দিয়ে রক্ত পড়া সত্ত্বেও সে নিজের অন্য হাত দিয়ে আগুনের কুণ্ডলি থেকে একটা জ্বলন্ত মোটা কাঠ তুলে নিল আর এক আহত বাঘের মতো গর্জন করে উঠে দাঁড়াল। যেই গুন্ডাটা মাটিতে পড়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল, জালাল এক মুহূর্তও সময় না দিয়ে সেই জ্বলন্ত কাঠটা সোজা তার মুখে সজোরে চেপে ধরল। লোকটার চুল আর দাড়ি দাউ দাউ করে জ্বলতে শুরু করল। সে যন্ত্রণায় আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার করতে করতে মুখ চেপে ধরে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ভাঙা দরজা দিয়ে জঙ্গলের অন্ধকারে পালিয়ে গেল। এখন মাচার ভেতর শুধু কাসেম অবশিষ্ট ছিল, যে এক হাত হারিয়ে যন্ত্রণায় ছটফট করছিল।
সে তার দলের এই পরিণতি দেখে নিজের অন্য হাত দিয়ে বন্দুক বের করার চেষ্টা করল, কিন্তু অরিন্দম আর জালাল তাকে সেই সুযোগ দিল না। জালাল তার শেষ শক্তিটুকু জড়ো করে হাতের লাঠিটা দিয়ে কাসেমের মাথায় এমন এক জোরালো আঘাত করল যে কাসেম চোখ উল্টে কোনো শব্দ না করেই মাটিতে ঢলে পড়ল। লড়াই পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল। মাচার চারদিকে শুধু ছোপ ছোপ রক্ত আর ভেঙে পড়া জিনিসপত্র। সেখানে শুধু জালাল আর অরিন্দমের ভারী শ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। হঠাৎ জালালের হাত থেকে কুড়ালটা খসে পড়ল। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার চোখের সামনে দুনিয়াটা অন্ধকার হয়ে আসছিল। সে আর দাঁড়িয়ে থাকতে পারল না, টলে মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারাল। অরিন্দম হিতাহিত জ্ঞান শূন্য হয়ে জালালের কাছে ছুটে গেল। সে মাটিতে বসে পড়ে হাউমাউ করে কাঁদতে শুরু করল। সে দেখল জালালের কাঁধের কাটা অংশ থেকে তখনও অনবরত রক্ত বেরোচ্ছে। অরিন্দম মুহূর্তের মধ্যে নিজের গায়ের সেই দামি সিল্কের শার্টটা খুলে টুকরো টুকরো করে ছিঁড়ল আর সেটা দিয়ে জালালের ক্ষতস্থানটা খুব শক্ত করে বেঁধে দিল যাতে রক্তক্ষরণ বন্ধ হয়। সে জালালের মাথাটা নিজের কোলের উপর রেখে তাকে ডাকতে লাগল। সে পাগলের মতো জালালের নাম ধরে জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল। রাতের সেই ভয়াল আর জমাট অন্ধকার তখন ধীরে ধীরে ফিকে হতে শুরু করেছে। পূর্ব আকাশে ভোরের আলো ফুটছে আর জঙ্গলের পাখিরা ডাকতে শুরু করেছে। ভোরের প্রথম পবিত্র কিরণ সেই বিধ্বস্ত মাচার ভেতর ঢুকে জালালের শান্ত মুখের উপর পড়ল। অরিন্দম এক নাগাড়ে কাঁদছিল আর জালালের রুক্ষ চুলে হাত বুলিয়ে দিচ্ছিল। সে কাঁদতে কাঁদতে বলল, জালাল ভাই, আজ তুমি আমাকে শুধু বাঁচাওনি, তুমি আমাকে নতুন করে জন্ম দিয়েছ। তুমি আমাকে শিখিয়ে দিয়েছ যে মানুষের আসল পরিচয় তার ব্যাংক ব্যালেন্স বা দামি পোশাকে থাকে না। মানুষের আসল সম্পদ থাকে তার বুকের পাঁজরের নিচে, তার সাহসে আর তার সততায়। তুমি আমাকে পালিয়ে গিয়ে হার মানতে দাওনি, তুমি আমাকে বুক চিতিয়ে লড়াই করতে শিখিয়েছ। কিছুক্ষণ পর জালালের চোখের পাতা একটু কাঁপুনি দেখা গেল এবং সে খুব ধীরে ধীরে চোখ মেলল। অসহ্য ব্যথার মাঝেও তার ঠোঁটের কোণে এক চিলতে অমলিন আর খাঁটি হাসি ফুটে উঠল। সে অরিন্দমকে কাঁদতে দেখে খুব দুর্বল গলায় বলল, আমি তোমারে কইসিয়াম না বাবু, শ্বাস থাকতে হার মানন যায় না। এখন আর কাইন্দ না, আমরা জিতা গেছি। সেই রক্তহীন করা বিভীষিকাময় রাত অরিন্দমে ভেতরের সেই ভীতু, হতাশ আর পরাজিত মানুষটাকে চিরদিনের জন্য কবর দিয়েছিল। এখন সে আর সেই অরিন্দম ছিল না যে আগের দিন সন্ধ্যায় নদীতে ঝাঁপ দিয়ে মরতে চেয়েছিল। এখন সে এক লিলিহান শিখায় পরিণত হয়েছিল। সকাল হতেই সে জালালকে নিজের কাঁধে ভর দিয়ে ধরল আর খুব সাবধানে সেই দুর্গম জঙ্গল পার হল। সেখান থেকে একটা জেলে নৌকার সাহায্য নিয়ে তারা পাশের এক ছোট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছাল। সেখানে চিকিৎসকেরা দ্রুত জালালের চিকিৎসা শুরু করলেন। তার ক্ষতস্থানে অনেকগুলো সেলাই পড়ল। বেশ কয়েকদিন হাসপাতালে থাকার পর যখন জালাল একটু সুস্থ হয়ে উঠল, তখন অরিন্দম জালালকে সাথে নিয়ে আবার নিজের শহরে ফিরে গেল। শহরে ফিরে অরিন্দম যা করল তা সুবীর আর রিনার কাছে একটা বজ্রপাতের মতো ছিল। সে আর পালিয়ে বেড়ানোর পাত্র ছিল না। সে সরাসরি দেশের সর্বোচ্চ পুলিশ কর্মকর্তা এবং তার বিশ্বস্ত আইনি দলের সাথে যোগাযোগ করল। তার কাছে লুকিয়ে রাখা সেই আসল ডিজিটাল প্রমাণগুলো সে পুলিশের হাতে তুলে দিল। সুবীর আর রিনা যখন ভেবেছিল অরিন্দম মরে গেছে এবং তারা নিশ্চিন্তে কোম্পানির মালিকানা ভোগ করছিল, ঠিক তখনই অরিন্দম পুলিশ নিয়ে তাদের বিলাসবহুল বাড়িতে হানা দিল। সুবীর, রিনা এবং তাদের সমস্ত সহযোগীদের পুলিশ হাতে নাতে গ্রেপ্তার করল। আদালতে এক দীর্ঘ আর আলোড়ন সৃষ্টিকারী মামলা চলল, যেখানে তাদের সমস্ত জালিয়াতি, জঘন্য চক্রান্ত আর হত্যার চেষ্টার প্রমাণ সবার সামনে উন্মোচিত হল। বিচারক তাদের কঠোরতম শাস্তি দিলেন এবং সুবীর ও রিনাকে দীর্ঘমেয়াদী কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হল। কিন্তু এই বিশাল যুদ্ধে জয়লাভ করার পর এবং নিজের হারানো সাম্রাজ্য ফিরে পাওয়ার পরও অরিন্দমের মন আর সেই শীতাতপ নিয়ন্ত্রিত অফিস, শেয়ার বাজার আর কোটি টাকার মুনাফার দিকে টানল না। সে নিজের চোখে দেখেছিল কিভাবে এই সম্পদের মোহ মানুষকে পশুর চেয়েও অধম বানিয়ে দেয়। এই জাঁকজমক তার কাছে এখন একটা ফাঁদ বলে মনে হলো। সে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিল। সে তার কোম্পানির সমস্ত শেয়ার বিক্রি করে দিল এবং তার সব ব্যক্তিগত সম্পদ, ফ্ল্যাট, দামি গাড়ি সবকিছু একটি সেবামূলক ফাউন্ডেশনের নামে লিখে দিল। সেই ফাউন্ডেশনের মাধ্যমে উপকূলীয় এলাকার বনজীবী এবং জেলেদের জন্য উন্নত হাসপাতাল আর ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের ব্যবস্থা করল। সে চিরতরে সেই মিথ্যে আর লোভের জগৎ থেকে নিজেকে মুক্ত করে নিল।
এরপর অরিন্দম ফিরে গেল সেই সুন্দরবনের পাড় ঘেঁষা গ্রামটিতে। সে সেখানে বনজীবীদের অধিকার আর সুরক্ষার জন্য একটা বিশাল সমবায় সমিতি গড়ে তুলল, যেখানে জালালের মতো গরিব মানুষরা ন্যায্য মূল্যে তাদের শ্রমের দাম পাবে এবং তাদের ছেলেমেয়েরা ভালো স্কুলে পড়ার সুযোগ পাবে। জালাল এখন আর একা জঙ্গলে বিপদের মুখে মধু খুঁজতে যায় না। সে এখন অরিন্দমের সেই সমিতির প্রধান তদারককারী, আর গ্রামের ছোট ছোট বাচ্চাদের সাহসিকতার আর জীবনযুদ্ধের গল্প শোনায়। অরিন্দম তার জীবনের বাকি দিনগুলো জালাল এবং সেই সহজ সরল মানুষগুলোর সাথে সেই একই মানসিক শান্তি আর তৃপ্তিতে কাটিয়েছে, যে শান্তি সে সেই কালরাতে জালালের ওই ভাঙা মাচায় বসে খুঁজে পেয়েছিল। একজন দিনমজুর বনজীবীর খাঁকি মানবতা আর ইস্পাত কঠিন সাহস একজন অহংকারী শিল্পপতিকে জীবনের সত্যিকারের মূল্যায়ন করতে শিখিয়ে দিয়েছিল। আজও সেই উপকূলের মানুষ অরিন্দম আর জালালের এই অটুট বন্ধুত্ব আর লড়াইয়ের গল্প রূপকথার মতো স্মরণ করে।